ওকে। তো যেটা বলছিলাম যে সমীকরণ এবং রাশির মধ্যে পার্থক্য কি? সমীকরণ এবং রাশি, এই দুটোর মধ্যে পার্থক্য। আচ্ছা, সমীকরণের ক্ষেত্রে অবশ্যই আমার প্রথম যেটা বাধ্যতামূলক সেটা হলো আমার একটা সমতা চিহ্ন থাকতে হবে। সমতা চিহ্ন থাকতে হবে। আর এই ক্ষেত্রে সমতা চিহ্ন নাই। কেন? এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা আসলে পারবো। মনে করো আমি যদি বলি যে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই প্লাস জেড, ধরো এটা কিন্তু একটা রাশি, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে একটা এক্সাম্পল দেই, উদাহরণ দেই এক কথায়, যে টোয়াইস এক্স স্কোয়ার প্লাস থ্রাইস ওয়াই প্লাস জেড, এটা সেম জিনিসই লিখতাম। এটা কিন্তু তখন রাশি হয় না, কারণ আমি এখানে যদি সমান সমান চিহ্ন না দেই, সমান সমান চিহ্নর পরে নিশ্চয়ই কিছু একটা থাকবে। ধরো যে ধরলাম আমি 20, সাপোজ 20 ধরলাম, বা এখানে আমার শুধুমাত্র যে সংখ্যা থাকবে এমন কোনো বিষয় না, এখানে আমার এক্স ওয়াই জেড এ বি সি যা ইচ্ছা তাই থাকতে পারে। বেসিক্যালি মেইন মেইন কনসার্ন আমাদের হচ্ছে এই যে এখানে একটা ইকুয়াল চিহ্ন আছে, বা সমান সমান চিহ্নটা আছে। এই সমান সমান চিহ্ন, সমতা চিহ্ন যাই বলো, এই চিহ্নটা হচ্ছে আমাদের থাকতে হবে সমীকরণের ক্ষেত্রে। রাশির ক্ষেত্রে এটা কোনো দরকার নেই। বুঝতে পারছো? তাহলে যেখানে সমান সমান চিহ্ন থাকতেছে সেখানেই আমার ডান পক্ষ এবং বাম পক্ষ আছে না? যেখানে আমার সমান সমান চিহ্ন আছে সেখানে আমার ডান পক্ষ এবং বাম পক্ষ আছে। তাহলে আমি বলতে পারি 3 নম্বরে যে ডান পক্ষ এবং বাম পক্ষ থাকবে। বাম পক্ষ থাকবে মানে আমি টিক দিয়ে দিচ্ছি, আর এদিকে কোনো থাকবে না মানে কাটা যাচ্ছে। তো বেসিক্যালি সমতা চিহ্ন তুমি কি 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 করতে পারো? তুমি হচ্ছে ফার্স্ট অফ অল সমতা চিহ্ন থাকবে সমীকরণের, রাশির থাকবে না, এটা লিখবা। দেন লিখবা যে ডান পক্ষ থাকবে, বাম পক্ষ থাকবে সমীকরণের, বাট রাশির ডান পক্ষ থাকবে না, বাম পক্ষ থাকবে না, মানে বেসিক্যালি থাকবেই না। আর 3 নম্বরে হচ্ছে তুমি উদাহরণ দিয়ে দিতে পারো, অথবা এভাবে লিখতে পারো, ঠিক আছে। তো এইটাই হলো আমাদের সমীকরণ এবং রাশির মধ্যে পার্থক্য। আমরা চ্যাপ্টার 4-এ পড়ছি তোমার বীজগণিত রাশির যোগফল বিয়োগফল হোয়াটএভার যা ছিল, এন্ড চ্যাপ্টার 5-এ আমরা করতেছি সরল সমীকরণ। তো এটাই হলো আমাদের পার্থক্য। তো পার্থক্য আমরা ওইখানে ঠিকঠাক ভাবে বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে সরল সমীকরণ আসলে কি। ঠিক আছে, সরল সমীকরণ বলতে আসলে কি বোঝায়? এই যে সমতা জিনিসটা যে আমি আনতেছি, এই জিনিসটা আমি কিভাবে করবো? বইয়ের মধ্যে একটা এক্সাম্পল দেয়া আছে। এই এক্সাম্পলের থেকে আমি ধরো আর একটু সুন্দর করে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতেছি, দেখা যাক বুঝতে পারো কিনা। ধরো আমি হচ্ছে, আমার বাবা বাজারে গেল, হ্যাঁ আমার বাবা বাজারে গেছে। তো বাজারে যাওয়ার পরে কয়েকটা চকলেট কিনে আনছে, ঠিক আছে। বাবা বাজারে গিয়ে কয়েকটি চকলেট কিনে আনছে, কয়েকটি চকলেট কিনলো ধরো, ঠিক আছে। দেন বাসায় এসে, বাসায় এসে বোনকে বোনকে 5টি চকলেট দিল এবং অবশিষ্ট 7টি চকলেট আমাকে দিল। তো যখন এরকম কোশ্চেন করবে, সরি কোশ্চেন মার্ক তো এখন হবে না, যখন তোমাকে এরকম কোশ্চেন করবে যে বাবা মোট কয়টি চকলেট কিনলো, এটা যখন প্রশ্ন থাকবে, জিনিসটা কিন্তু আমরা দুই ভাবে সলভ করতে পারি। বাবা কয়টি চকলেট কিনেছিল। তো এটা আমরা আসলে যদি নর্মাল সেন্সে চিন্তা করি যে আমার বোনকে 5টা দিচ্ছে, আমাকে 7টা দিচ্ছে, তাহলে তো নিশ্চয়ই 12টা চকলেটই নিয়ে আসছে। কিন্তু আমি যদি ধরি যে বাবা আনছে হচ্ছে এক্সটি চকলেট বা কটি চকলেট, ধরো কটি চকলেট নিয়ে আসছে। তো যদি কটি চকলেট নিয়ে আসে, এই ক থেকে, ক হচ্ছে মোট চকলেট, ঠিক আছে, বাবা হচ্ছে মোট চকলেট কটি আনছে। তো ক থেকে 5টি আমার বোনকে দিয়ে দিচ্ছে। তো ক থেকে 5টি যখন বোনকে দিয়ে দিবে, তাহলে বাকি থাকবে কত? ক বিয়োগ 5, ঠিক আছে। তো ক বিয়োগ 5, এই ক হলো মোট চকলেট, 5টি আমার বোন পেলো, এবং বাকি যেটা ছিল সেটা হচ্ছে 7টি চকলেট। তো এইটা হচ্ছে আমার অবশিষ্ট।
এটা আমার অবশিষ্ট। কিভাবে অবশিষ্ট? কারণ আমাকে বলে দেওয়া হচ্ছে যে আমার মোট চকলেট হলো ক, 5টি চকলেট আমি বোনকে দিলাম, তারপরে আমার অবশিষ্ট থাকতেছে ক বিয়োগ 5। নর্মালি তো তাই হয়, যে কোন একটা চকলেট মোট চকলেট থেকে যদি 5টা দিয়ে দেয় তাহলে বাকিটাই হলো আমার, এই যে বিয়োগ ফলটা হলো আমার অবশিষ্ট। আবার আমি এখানে বলতেছি অবশিষ্ট 7টি চকলেট। এখানে আমি আবার 7টি চকলেটের কথাও বলে দিছিলাম, এই 7টি চকলেট আমি পাচ্ছিলাম। তাহলে এই যে এটা অবশিষ্ট আর এই যে 7টি, এই দুটা সমান না? তো যখন এই টাইপের কোনো কিছু আমরা জানতে পারবো যে এইটা সমান সমান এইটা, তাহলে আমরা একবারই সমীকরণ হিসেবে লিখতে পারি ক বিয়োগ 5 সমান সমান 7। তো এই যে একটা দেখো সমীকরণ আমার হয়ে গেল। কিভাবে সমীকরণ হয়ে গেল? সমীকরণ হতে গেলে আমার মাঝখানে থাকা লাগে সমতা চিহ্ন, সেই সমতা চিহ্ন আছে, বাম পক্ষ এবং ডান পক্ষ থাকতে হয়। ঠিক আছে, আর একটা উদাহরণ আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছিলাম 2 নম্বরে, যেখানে দেখতে পাচ্ছি সেম ভাবে একটা উদাহরণ হিসাবে আমি এটা বলতে পারি। বেসিক্যালি এটাই হলো আমার সমীকরণ। ঠিক আছে, তো সমীকরণ আসলে আমরা এভাবে তৈরি করি। ঠিক আছে, তো আমরা যদি এখন বইয়ে আসি, সমীকরণের এখন যদি সংজ্ঞা বলতে চাই, তখন দেখো যে আহ wait, এই যে দেখো যে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্য হলো সমীকরণ। তো এইটা সবাই বইয়ের মধ্যে দাগায় রাখো। তোমাদেরকে যদি বলে যে সমীকরণ কাকে বলে, তখন তোমরা এটা লিখবা। বুঝতে পারছো? যে অজানা বা অজ্ঞাত রাশি বা চলক। অজানা বা অজ্ঞাত রাশি বা চলক বলতেছে, চলক বলতে তো বুঝতেই পারতেছি আমরা এখানে ক। সো এটা কি অজানা না? মোট কয়টি সেটা আমরা জানি না, সেই জন্য অজানা বা অজ্ঞাত। হ্যাঁ, অজ্ঞাত মানে কিন্তু অজানাই বোঝায়। তো এটা একটা চলক। প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন মানে আমরা কি কি জানি, যোগ বিয়োগ গুণ ভাগ। তো প্রক্রিয়া চিহ্ন, এই যে মাঝে এখন আমি বিয়োগ চিহ্নটা দিচ্ছি, সেই প্রক্রিয়া চিহ্ন। এবং সমান চিহ্ন সংবলিত, সমান চিহ্ন মানে কি, সমান চিহ্ন এই যে মাঝের চিহ্নটা সমান চিহ্ন যেটা আমরা বলি, সমান চিহ্ন বা সমতা চিহ্ন বলতে পারো, সমস্যা নাই। সংবলিত গাণিতিক বাক্য, পুরা যে এটা আছে সেটাকে আমরা গাণিতিক বাক্য বলতেছি, এটাকে আমরা সমীকরণ বলি। ঠিক আছে, এই সংজ্ঞাটা একবারে মুখস্থ করে ফেলবা, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, এখন বলছে যে একটি সমীকরণের দুইটি পক্ষ থাকে। কি কি? সমান চিহ্নের বাম পাশে কে বলে হচ্ছে বাম পক্ষ, ডান পাশের রাশিকে বলা হয় ডান পক্ষ, যেটা আমি তোমাদেরকে একটু আগে বলছি। তো তোমাদের এইখান থেকেই আমি আসলে পার্থক্যটা ক্রিয়েট করতে পারি রাশির সাথে। প্রথমে আমি এই দুটার পার্থক্য দেখিয়ে দিয়েছি, যে ডান পক্ষ এবং বাম পক্ষ থেকে রাশির কোনো পক্ষই থাকে না, কারণ ওটাতে সমান চিহ্নটাই নেই। তো বেসিক্যালি ওইখান থেকেই আমরা পার্থক্যটা পেয়ে যাই। তো সরল সমীকরণে এখন দেখো দেখা যাচ্ছে বিভিন্ন রকমের আমাদের এক্সাম্পল দিছে, উদাহরণ দিছে। সেইগুলো নিয়ে আমরা বেশি সময় নষ্ট না করি, সরল সমীকরণের সমাধানে যাই। তো সরল সমীকরণ জিনিসটা আসলে কি, খেয়াল করে দেখো যে এখানে বলছে যে শত সিদ্ধগুলোর উদাহরণে ব্যবহৃত এবিসি যে কোনো ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ হতে পারে। তো পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফলগুলো পরস্পর সমান হয়। মানে এ যদি বি এর সমান হয়, এর সাথে যদি আমি সি যোগ করি, বির সাথে যদি আমি সি যোগ করি, ব্যাপারটা হচ্ছে একই রকম থাকবে। ধরো আমি বলতেছি যে আমার বয়স 10 বছর, আমার বোনের বয়স ধরো যে 12 বছর, আমার বন্ধুর বয়স 10 বছর। বন্ধু, তাহলে মানে কি আমরা সমবয়সী। তাহলে আমার বয়স 10 বছর, আমার বন্ধুর বয়স 10 বছর। ধরো আমার বয়সকে আমি বলতেছি এ, আমার বন্ধুর বয়সকে বলতেছি আমি বি, আমার বোনের বয়সকে বলতেছি আমি সি। সো আমি যদি আমার বয়সের সাথে আমার বোনের বয়স যোগ করি, বেসিক্যালি 10-এর সাথে যদি আমি 12 যোগ করি, তাহলে কত হয়? 22 হয়। আবার আমার বন্ধুর বয়সের সাথে আমার বোনের বয়স যদি যোগ করি, কত হয়? 22 হয়। তাহলে আমি এ এবং বি যখন সমান, তার সাথে যদি আমি এ প্লাস সি করি, মানে আমি বোনের বয়স যোগ করি, আবার বি এর সাথে আমি সি যোগ করলে দুটো আসলে সমানই থাকতেছে। মানে 22 সমান সমান 22, বেসিক্যালি এটাই বুঝাইছে যে যদি এ সমান সমান বি হয়, এই 10 বছর সমান সমান যদি 10 বছর হয়, এটা স্বাভাবিক। আমার বয়সের সাথে আমার বন্ধুর বয়স যদি সমান হয়, তার সাথে যদি আমার বোনের বয়স অ্যাড করি, এই ক্ষেত্রে মানে আমি তো জাস্ট এবিসি র্যান্ডমলি ধরে নিছি, তোমরা অন্য কোনো উদাহরণও চিন্তা করতে পারো। তো সি হচ্ছে আমার বোনের বয়স। তো আমার বয়সের সাথে আমার বোনের বয়স যোগ করলেও 22 হচ্ছে, আমার বন্ধুর সাথে আমার বোনের বয়স যোগ করলেও 22ই হচ্ছে। বেসিক্যালি এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি, যদি এ ইকুয়ালস টু বি হয়। যদি এ ইকুয়ালস টু বি না হয় তাহলে তো কখনোই সম্ভব না। যদি এখন আমি বলি যে আমার ভাইয়ের বয়স 11 বছর, তো 11-এর সাথে যদি 12 যোগ করি তখন হয় 23,
আমার বয়স হচ্ছে 10, 10-এর সাথে যদি 12 যোগ করি তখন হয় 22, তখন কিন্তু আর সমান হলো না। তো ফার্স্ট অফ অল মেইন জিনিসটা আমাদের রাখতে হবে, সেটা হলো এ ইকুয়ালস টু বি। এটা যদি না হয় তাহলে কিন্তু এটা কখনো হবে না। তো আমরা যা যা পড়বো এখানে সবগুলো দেখতে পারবা এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু বি, এ ইকুয়ালস টু বি। ঠিক আছে, তো এ ইকুয়ালস টু বি যদি হয় তাহলে সি যদি আমি দুই পক্ষে যোগ করি, উভয় পক্ষে যদি যোগ করি, বাম পক্ষ এবং ডান পক্ষ যদি যোগ করি, দুটো সমান হবে। আবার এ এবং বি যদি সমান হয়, সি আমি যদি উভয় পক্ষ থেকে বিয়োগ করি, দুইটা সমান হবে। আবার আমি যদি দেখি যে এ এবং বি সমান হচ্ছে, তাহলে দুই উভয় পক্ষে যদি আমি সি গুণ করি, হ্যাঁ তুমি সিটাকে এগুলোকে চিন্তা করো যে 10 দিয়ে যদি আমি 12 গুণ করি তাহলে কত হয়, 120। আবার এই 10 দিয়ে 12 গুণ করলে কত হয়, 120ই হয়। ঠিক আছে, তাহলে এখানে এসি ইকুয়ালস টু বিসি লিখছে আর সিএ ইকুয়ালস টু সিবি লিখছে। আমরা জানি যে এসি যা সিও তা, 2 গুণ 3 যা 3 গুণ 2 ও তা, এ গুণ সি যা সি গুণন এ তা। এ গুণন সি মানে আমরা এসি লিখে থাকি, সি গুণন এ মানে আমরা সি এ লিখে থাকি। তো দ্যাটস ওয়াই এসি এবং সি এর কথাটা উল্লেখযোগ্য। ওকে, সো এখানে উভয় পক্ষে সি দ্বারা গুণ করা হয়েছে, সো গুণ করে আমি সমানই পাচ্ছি। সেম ভাগ করার ক্ষেত্রে আমি এ ভাগ সি এবং বি ভাগ সি, উভয় পক্ষকে সি দ্বারা ভাগ করা উচিত, সি নট ইকুয়াল টু জিরো। তো সবসময় আমরা খেয়াল করে দেখি যে ভাগ করার ক্ষেত্রে সি সমান সমান জিরো হবে না। এই জিনিসটা কিন্তু তোমাদের ডেমো ক্লাসে, আমি যে ডেমো ক্লাসে নিয়েছিলাম, ইভেন ইয়াতে যখন আমরা হচ্ছে অনুপাতে যখন পড়ছিলাম, অনুপাতেও আমরা বলছিলাম যে সব সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে পারবা না। সবসময় খেয়াল করে দেখবা যে ভাগ করার ক্ষেত্রে শূন্য দিয়ে ভাগ করাটা নিষেধ করে দেয়। কেন নিষেধ করে দেয় সেটা আমি ডেমো ক্লাসে বলে দিয়েছি, মানে বড় করে বলে দিয়েছি। আমি জাস্ট একটু শর্টে বলতেছি যে শূন্য দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞায়িত হয়ে যায়। ঠিক আছে, এই কারণেই হচ্ছে শূন্য দিয়ে কোনো কিছুই আমরা আসলে ভাগ করি না। বুঝতে পারছো? তো এই কারণে যখন আমরা ভাগ করবো সি দিয়ে, সিটা যাতে শূন্য সমান না হয়। তো এই হলো আমার অবস্থা, এটাই হচ্ছে আমার আপাতত আহ তোমার সমীকরণগুলোর সমাধান নির্ণয় করতে গেলে হবে। আচ্ছা, একটু হোল্ড করো, 1 মিনিট ওয়েট। তো যেখান থেকে ছিলাম, তো দেখো এখানে আমাদের হচ্ছে উদাহরণস্বরূপ টোয়াইস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 5 সমীকরণটি সমাধান করে এক্স এর মান নির্ণয় করি। তো আমরা নর্মালি এখানে শিখে আসতেছি যে উভয় পক্ষকে এক যোগ করি। আমরা একটু আগে শিখলাম যে হচ্ছে এ ইকুয়াল টু বি ছিল, তো উভয় পক্ষকে যদি আমি সেম জিনিস দিয়ে যোগ বিয়োগ করি তাহলে সেম জিনিসটা আমি পাচ্ছি। তো দেখো টোয়াইস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 5, তো টোয়াইস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 5 পাচ্ছি। তো টোয়াইস এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান, আমি বাম পাশে হচ্ছে প্লাস ওয়ান করতেছি, ডান পাশে আমি প্লাস ওয়ান করতেছি। তাহলে এই মাইনাস ওয়ান এবং ওয়ান মিলে হয়ে যাচ্ছে আমার জিরো, তো আমি আর জিরো লিখবো না। টোয়াইস এক্স ইকুয়াল টু 6 পাচ্ছি। আবার দেখো টোয়াইস এক্স কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, আবার 6 কে আমি 2 দিয়ে ভাগ করতেছি, তাহলে আমি পাচ্ছি x সমান সমান 3। কিন্তু এখানে একটা জিনিস আমি একটু তোমাদেরকে উল্লেখ করে বলতে চাচ্ছি, সেটা হলো যে ডান দিকে এবং বাম দিকে সমান জিনিস দিয়ে যোগ করা বিয়োগ করে এই জিনিসটা আমরা একটু অ্যাভয়েড করব। কেন অ্যাভয়েড করব? খেয়াল করে দেখো, আমি এই সেম জিনিসটাকে দেখো লিখতেছি টোয়াইস এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু 5। তো আমি যদি এখানে এক যোগ করতাম, সেই এক যোগ করাটাই হচ্ছে আমার শূন্য হয়ে যেত। আমি এখানে এক যোগ করব না, আমি এখানে কি করব খেয়াল করে দেখো, এই যে একটা আছে না, এই একটাকে জাস্ট এই পাশে পাঠিয়ে দেবো, জাস্ট ডান দিকে পাঠিয়ে দেবো। এবং একের সামনে যদি বিয়োগ থাকে তাহলে ডান দিকে আসলে সেটা হবে যোগ। একের সামনে যদি গুণ থাকে ডান দিকে আসলে সেটা হয়ে যাবে ভাগ। একের সামনে যদি যোগ থাকে ডান দিকে আসলে সেটা হয়ে যাবে বিয়োগ। একের সামনে যদি ভাগ থাকে ডান দিকে আসলে সেটা হয়ে যাবে গুণ। বেসিক্যালি যেটা থাকবে তার ঠিক উল্টাটা হবে, তোমার দিক পরিবর্তন হবে, তোমার সামনে যে চিহ্নটা থাকবে সেটাও পরিবর্তিত হবে। এখন ডান দিক থেকে যদি কোনো কিছু বাম দিকে আনো, সেম জিনিসই হবে। তো আমি এটাকে এভাবে লিখবো যে মনে কর টোয়াইস এক্স নিলাম, আমি তো বলছি যে ওয়ানটাকে পাশে পাঠিয়ে দিলাম, তো ওয়ান আমি পাশে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ওয়ানের সামনে ছিল বিয়োগ চিহ্ন, তাহলে আমি এখানে দিয়ে দিব যোগ চিহ্ন। তো খেয়াল করে দেখো এইখানে এক্সট্রা করে যে -1 + 1 এই জিনিসটাকে আমি অ্যাভয়েড করলাম, কারণ কি এখানে আমি -1 এবং +1 যদি লিখতাম সেটা তো আলটিমেটলি জিরোই হতো, এটা তো আমি জানি। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই আমি টোয়াইস ইজ ইকুয়ালস টু 5 + 1 লিখতেছি, যেটা আমি লিখতে পারি টোয়াইস ইজ ইকুয়ালস টু 6। তো পরের লাইনে আসি। পরের লাইনে দেখো খেয়াল করে বলছে যে উভয় পক্ষে আমি 2 দিয়ে ভাগ করতেছি। তো আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে এখানে যে সামনে 2 আছে সহগ,
এই সহগটাকে আমি এই পাশে পাঠাবো। তো দেখো টোয়াইস এক্স মানে কি, এটা মানে কি 2 × x না? তো 2 এর সাথে এক্স গুণ অবস্থায় আছে, মানে বেসিক্যালি এক্স এর সাথে 2 গুণ অবস্থায় আছে। তো দিক পরিবর্তন করতেছে, তার মানে এই দিকে এসে আমার ভাগ হয়ে যাবে। তো আমি 6/2 লিখতে পারি, যেটা আসলে আলটিমেটলি হয় 3। তো খেয়াল করে দেখো, আমাকে এক্সট্রা করে যে +1 -1 আর এই পাশে দুই পাশে এক্সট্রা করে টোয়াইস x/2 এই কথাগুলো কিন্তু লিখতে হচ্ছে না। তো এই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করতে পারতেছি। তো আমি তোমাদেরকে সাজেস্ট করব, উভয় পক্ষে আমি সেম কাজ করব না, আমি জাস্ট দিক পরিবর্তন করব। আমরা যদি আরো এক্সাম্পল দেখি আরো ভালোভাবে বুঝতে পারবো। এটা হচ্ছে সমাধান করো। আচ্ছা, তারা একটা জিনিস বলি, তোমাদেরকে যদি পরীক্ষায় বলে যে সমাধান করো, সমাধান করো, অথবা এক্স এর মান যদি এক্স দেওয়া থাকে তাহলে এক্স এর মান, হ্যাঁ, যদি এক্স তোমার হচ্ছে চলক হিসেবে এক্স থাকে, ধরো যে XYZ যা আছে, মনে করো যে ABC XYZ এই টাইপ কিছু একটা যদি লেখা থাকবে, এই টাইপের কোনো কিছু একটা লিখে থাকবে, হয়তো বা এক্স লেখা থাকতে পারে, ওয়াই লেখা থাকতে পারে, জেড লেখা থাকতে, যে কোনো একটা কিছু লেখা থাকলো। এর মান নির্ণয় করো, ঠিক আছে, যে কোনো একটা এর মান নির্ণয় করো, নির্ণয় করো। এগুলো হচ্ছে তোমার আহ একই রকম ভাবে করতে হবে। বেসিক্যালি এগুলো হচ্ছে এক্স এর মান নির্ণয় করতে হবে। দেখো খেয়াল করে, এখানে বলছে সমাধান করো, সমাধান করো, এই জিনিসটা দেখলেই বুঝতে পারবা যে ওই যে আমার সমীকরণের মধ্যে এক্স যেটা আছে, ঠিক আছে, এই এক্সটা নির্ণয় করতে হবে। আবার বলে দিতে পারে যে মূলটা নির্ণয় করো, হ্যাঁ, মূলটা নির্ণয় করলে হয়ে যাবে। আচ্ছা, এটা হলো সমাধান করো। আরেকটা আছে সমাধানের শুদ্ধি পরীক্ষা। সমাধানের শুদ্ধি পরীক্ষা মানে কি, আমি যে সমাধানটা করছি বা এক্স এর যে মানটা নির্ণয় করছি, এটা কি আসলে শুদ্ধ হয়েছে নাকি ভুল হয়েছে, অশুদ্ধ হয়েছে, বা ঠিক হয়েছে না বেঠিক হয়েছে, ঠিক আছে, এটাই। তো সমাধান করো, আমরা একটু আগে শিখলাম যে হচ্ছে যদি যোগ থাকে এই পাশে, দেখো x+1 = 5 লিখছে, x+1 = 5 লিখছে, আমি এই যে +1টা আছে, এই ওয়ানটাকে জাস্ট এদিকে পাঠিয়ে দিব। তাহলে আমি পাচ্ছি হচ্ছে x =5। সামনে ওয়ান এর সামনে প্লাস আছে, তো আমি মাইনাস দিব, -1। তো আলটিমেটলি হচ্ছে x =4। তো আমি যে ফোরটা বের করলাম, এটাই হলো আমার সমাধান করার উত্তর। এটা আমার প্রথম উত্তরটা চলে আসছে, এই সমাধান করা বলতে এটার উত্তর আমি পেয়ে গেছি। এখন বলছে সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। তো শুদ্ধি পরীক্ষা যখন আমি করব, তখন আমি কিভাবে করব? তো ফোর যেটা আছে, এই ফোর এর সাথে আমি এক যোগ করব। ফোর এর সাথে আমি এক যোগ করবো কেন? কারণ এক্স এর মান আমি 4 বের করছি, এই 4টা আমি এখন এক্স এর জায়গায় বসাই দেখবো যে আসলে আমার কি হয়। তো আমি ফার্স্ট অফ অল লিখবো বাম পক্ষ। বাম পক্ষ সমান সমান x+1, যেটা আমি এক্স এর জায়গায় 4 বসাই দিচ্ছি, তাহলে = 5 পাচ্ছি। তাহলে ডান পক্ষ আমার 5 ছিল, ঠিক আছে। তো সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো, এটা হচ্ছে আমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে। তো সেম সমীকরণটির মূল নির্ণয় করো, একটু আগেই তোমাদেরকে বললাম যে সমীকরণটির মূল নির্ণয় করো। এখানে যদি পাশাপাশি মূলের কথা বলে দেওয়া থাকে, মূল বলে থাকলেও কিন্তু সেম জিনিসই বুঝায়, মূল নির্ণয় করো, এটাও সেম, ঠিক আছে, যে এক্স এর মান নির্ণয় করার কথাই আসলে মূল নির্ণয় করার কথা বলে। তো এই যে এটা জিনিস খেয়াল করে দেখো, যে সমাধান করো =5 = 15, এইটা পাঁচটাকে পাশে পাঠিয়ে দিব, তাহলে 15 - 5 কত হয়, 10। তাহলে =10 একবারই আমি বলতে পারি। আবার টয়েস মানে টুটা আর কি, 2 × z, টুটাকে যদি আমি এই পাশে পাঠিয়ে দিই, তাহলে 10/2 এটা আসলে 5 হয়। তো এখন যদি তোমাদেরকে বলতো এটা শুদ্ধিকরণ করতে, তাহলে কিভাবে করতে, তখন এইভাবে লিখতা যে বাম পক্ষ সমান সমান =2z + 5। তো জেড এর জায়গায় আমি, আমার আনসার আসে 5, সেই 5টা বসাবো, 5 বসালাম +5। তো আমরা জানি বদমাস, বদমাসের এম মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, যেটা আসলে বাংলায় আমরা বলতে পারি গুণ। আর হচ্ছে 5 হচ্ছে এখানে +5 আছে, যেটা হচ্ছে অ্যাডিশন, যেটা আসলে যোগ। তো বদমাস অনুযায়ী আগে গুণটাই হয়, তো আমি এখানে লিখতে পারি 10 + 5, যেটা আসলে হয় 15। তো এই 15টা কি আমার ডান পক্ষ, তাই না? তো এই হলো আমাদের সমাধান করার প্রসেস। তো একটা জিনিস খেয়াল করে দেখো, 4 নাম্বারটা 5 - x = 7, 5 - x = 7 লিখবো। তো পাঁচটা আমার এই পাশে আছে। তুমি চাইলে অন্যভাবে করতে পারো, কিভাবে আমি তোমাদেরকে বলি, দেখো যে 5 - x = 7, ওরা করছে কি পাঁচটাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছে। আমি যদি এক্সটাকে এই পাশে পাঠিয়ে দিতাম তাহলে কি হইতো, আমি যদি এক্সটাকে এই পাশে পাঠিয়ে দিতাম তাহলে কি হইতো, 5 = 7 + x, এটাই তো হইতো না? তাহলে এটা না লিখে যদি আমি লিখতাম 7 + x = 5, তাও কিন্তু হইতো একই জিনিস। তুমি মনে করো যদি লিখো যে x = y, আবার লিখো y = x, জিনিসটা কিন্তু সেম জিনিস। ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হলে বাম পক্ষ সমান সমান আমি ডান পক্ষ লিখতে পারি। তো আমরা নর্মালি সলভ করার ক্ষেত্রে বা সমাধান করার ক্ষেত্রে বাম পাশে আমাদের
এক্সটাকে রেখে থাকি। তো তুমি চাইলে এই বইটা ফলো করতে পারো, কোনো সমস্যা নাই, চাইলে এটা ফলো করতে পারো। ঠিক আছে, নুজহাত নাওয়াল। স্যার, 5 থেকে যদি এক্স বিয়োগ করা হয় তাহলে 7 কিভাবে আসে? আচ্ছা দেখো, তুমি যদি এই এক্সটাকে ডান দিকে পাঠিয়ে দাও তখন তুমি কি হবে, এই জিনিসটা আমি ডান দিকে পাঠিয়ে দাও তখন কি হতো, 5 = 7 + x হতো না? জি স্যার। তাহলে 5 = 7 + x, আমি একটু আগে লিখলাম যদি x =y হয়, তাহলে y = আমি x লিখতে পারি। তাহলে 5 = 7 + x লিখতে পারলে 7 + x = 5 লিখতে পারি, পারি না? স্যার কিন্তু 7 তো 5 থেকে বড়। আচ্ছা, তুমি কি সবসময় 5 - 2 পড়ে আসছো, নাকি 2 - 5ও পড়ে আসছো? তুমি এখনো কি ছোটবেলার, মানে আমাদের যে বিয়োগ করলে বড় নাম্বার থেকে ছোট নাম্বার বিয়োগ এবং ছোট নাম্বার থেকে বড় নাম্বার বিয়োগ, দুটোই তো আমরা শিখছি, তাই না? তো বড় নাম্বার থেকে ছোট নাম্বারে সবসময় বিয়োগ হয়, এটা তো ভুল ধারণা, তাই না? বুঝতে পারছো? তাহলে তো ঋণাত্মকে আসে। হ্যাঁ, উত্তর তো ঋণাত্মকে আসবে, এই যে তোমার উত্তর তো ঋণাত্মকে আছে। তো ঋণাত্মক আসলে তো আমার কোনো সমস্যা নেই, আমাকে তো বলে দেওয়া নাই যে এক্স এর মান সবসময় পজিটিভ হতে হবে। আমার তো, আমরা একটু আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে পড়ছিলাম পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যা পড়ছিলাম যখন, পূর্ণ সংখ্যা না, এখানে 2 আসে, অনেক সময় দেখা যায় যে ভগ্নাংশ আসতে পারে, -2/5ও আসতে পারে। তো যাই হোক, যে কোনো কিছুই আসতে পারে, সেটা আমার পজিটিভও হতে পারে এক্স এর মান, সেটা আমার নেগেটিভও হতে পারে এক্স এর মান, সেটা আমার জিরোও হতে পারে এক্স এর মান। বুঝতে পারছো? হ্যাঁ। তো জিনিসটা আগে বুঝো যে আমি 5 - x = 7, এক্সটাকে যদি এই পাশে পাঠাই দিই, সেটাকে আমি লিখতে পারি 5 = 7 + x। তো 5 = 7 + x টা 7 + x = 5 ওটা। ঠিক আছে, তো এরপরে আমি লিখবো x এই 7টাকে আমি যদি এই পাশে পাঠাই দিই, তাহলে 5 - 7 হয়, যেটা আসলে -2 হয়। তো দেখো এক্স এর মান আমি -2 পাচ্ছি। ওরাও করছে, আমিও করছি, বাট আমি করছি 3 লাইনে, ওরা করছে 1 2 3 4 5 লাইনে। ঠিক আছে, তো চেষ্টা করবা এভাবে করার, যদি তুমি করতে না পারে একদমই, দেন তুমি বইটা ফলো করতে পারো। ঠিক আছে, ওকে। তো এইটা গেল। এখন দেখো উদাহরণ 5 নাম্বারটাতে আসছে যে সমীকরণটির মূল নির্ণয় করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। আমি এটা কেন করাচ্ছি একটু পরে বলতেছি। তো মনে করো মূল নির্ণয় করাটা আমি 5 পাচ্ছি, সবগুলো ওয়াই কে আমরা এক পাশে নিয়ে আসবো, 5y - 30y এভাবে করবো, একবারই করবো, এটা বুঝা গেছে? সবগুলো ওয়াই কে আমরা এক পাশে নিয়ে আসবো এবং সবগুলো সংখ্যাকে আমরা একদিকে নিয়ে যাবো। তো 5y - 30y, এই যে 5y - 30y, আবার 8 + 2 হবে, কেন -2 আছে, একবারে আমি পাশে পাঠিয়ে দিলে +2 হয়, যেটা আসলে 10 হয়। 5y - 30y আসলে 10 হয়। 5y - 30y মানে হচ্ছে টোয়াইস ওয়াই, টোয়াইস ওয়াই 10 পাচ্ছি, ওয়াই আমি 5 পাচ্ছি, এটা গেল। কিন্তু আমাদেরকে বলছে সমাধানের শুদ্ধি পরীক্ষা করতে। তো যেহেতু শুদ্ধি পরীক্ষা করতে বলা হয়েছে, তাহলে আমরা এটা কিভাবে করবো? আমি তো ওয়াই সবগুলোকে এক পাশে নিয়ে আসছিলাম, সেখান থেকে শুরু করব, নাকি প্রথমে যেভাবে ছিল সেখান থেকে শুরু করব? এটার উত্তর হচ্ছে, আমাদেরকে যখনই শুদ্ধি পরীক্ষা করতে বলবে, আমার ইনিশিয়ালি বা প্রথমে যেই সমীকরণটা দেয়া ছিল, সেই সমীকরণের ডান পক্ষ এবং বাম পক্ষ হিসাব করব। ওয়াই এক পাশে আনার পরে যে সমীকরণ তৈরি হয়েছে সেটা না। আবারও বলতেছি, ওয়াই আনার পরে যে সমীকরণটা তৈরি হয়েছে সেটা না, আমাদেরকে প্রথমেই যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণে ওয়াই এর মান বসাই দেওয়ার পরে যেটা আসবে সেটাই। ঠিক আছে, তো 5y - 2 হবে আমার বাম পক্ষ। তো আমি এভাবে লিখবো যে বাম পক্ষ সমান সমান হচ্ছে, সরি, বাম পক্ষ সমান সমান হচ্ছে 5y - 2। তো আমার ওয়াই এর মান আসছিল 5, তো আমি লিখবো 5 × 5 - 2, যেটা আসলে 25 - 2 হয় হচ্ছে আমার 23। এরপর আমি লিখবো ডান পক্ষ। তো ডান পক্ষে আমার দেয়া আছে থ্রাইস y + 8। তো ওয়াই এর জায়গায় আমি জাস্ট 5 বসাই দিচ্ছি, তো 8। তো এখন দেখো 15 আর 3, 15 আর 8 কত হয়, 15 আর 8 যোগ করলে, আচ্ছা আমি লিখেও দিতে পারবো, সমস্যা নেই, 15 + 8 এটা হচ্ছে 23। তো দেখো এই যে 23, এই যে 23, তার মানে আমার ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হচ্ছে, তাহলে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ হলে তো আমি বলতে পারি যে আমার সমাধানটা ঠিক আছে। তো এই হলো আমার কিভাবে শুদ্ধিকরণ এক্সপ্রেস করতে হয়, এটাই হচ্ছে আমার নিয়ম। ওকে, এই পর্যন্ত যা যা পড়াইছি, আপাতত যা যা পড়িয়েছি, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমরা একটু ক্লাস 7 এর বইতে যাবো, কারণ ক্লাস 7 এর বইয়ে আমাদের সমাধান, আচ্ছা মুহূর্তে, স্যার বীজগণিতেও অঙ্কগুলো কি ইংরেজি বাংলা দুটোতেই করা যায়? হ্যাঁ ইংরেজি এবং বাংলা দুটোতেই করা যায়, কোনো সমস্যা নাই। ইভেন তুমি যদি পারো হিন্দি, আরবি, উর্দু, ফার্সি কোনো কিছু থাকলে সেটা দিয়েও করতে পারবা। আমরা বাঙালির জন্য আমরা বাংলা দিয়ে করি, যারা মানে করো যে হচ্ছে ইংলিশ, তারা তো ইংলিশ দিয়ে করবে।
যারা মনে করো ফার্সিতে পড়ে তারা মানে ফার্সি ব্যবহার করতেই পারে। ঠিক আছে, তো তুমি আমাদের যে চলকটা সেটা তুমি যে কোনো ভাবে ধরতে পারো, বাট অবশ্যই যে তুমি হিন্দি উর্দু ফার্সি ধরবা না, তুমি বাংলা এবং ইংলিশই ধরবা, সেটা তোমার উপর। বাট খুবই ভালো হয় যদি তুমি ইংলিশে ধরো যদি, তাহলে 3y+8 লিখবা, 3y+8 এই জিনিসটা লিখবা না। যখন তুমি বাংলা লিখবে সমীকরণটা তখন তুমি বাংলায় ধরিও, যখন তুমি ইংলিশে লিখবে সমীকরণটা তখন ইংলিশ ধরো, এটা তোমার উপর। বুঝতে পারছো? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, আরেকজন হ্যান্ড রেজ করতে দেখতে পাচ্ছি, মুনিশ। স্যার প্রশ্নে যদি বাংলায় লেখা থাকে তাহলে কি বাংলায় লিখতে হবে না? আচ্ছা, আমি যে তোমাকে এটাই বললাম যে তুমি যদি বাংলায় ধরো জিনিসটা, প্রশ্নে যেটাই থাকো তোমাদের তো উত্তর করবা তোমরা বাংলাতে, তাই না? কিন্তু তুমি যদি এখন লেখো, লেখোই হবে যে ধরি বাবা নিয়ে আসে চকলেট হচ্ছে এক্স পরিমাণ, ঠিক আছে? তখন তোমাকে এক্স যদি ধরে ফেলো, তুমি যেখানে আমি যে ক ধরছিলাম, খেয়াল করে দেখো আমি এখানে ক ধরছিলাম, তুমি যদি এক্স ধরে ফেলো তাহলে এক্স বিয়োগ 5 বলতে 5 লিখবা, ইকুয়াল টু 7 লিখবা। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, প্রশ্ন তোমার বাংলায় থাকুক ইংলিশে থাকুক ডাজেন্ট ম্যাটার, আমরা একভাবেই করলে হয়েছে। আচ্ছা দেখো, সরল সমীকরণ, সরল সমীকরণে দেখো এই যে পূর্বে পাঠ পুনরালোচনা, মানে আমরা একটু আগে যেটা শিখলাম যে যোগ ও গুণের বিনিময় বিধি, যেটা আমরা একটু আগে শিখে ফেলছি, তো এগুলো নিয়ে আমি বেশি আলোচনা না করি। আমি যাচ্ছি ডিরেক্ট এখানকার কি কি আছে, দেখো এখানেও সেম জিনিস আছে, আমরা একটু আগে যা যা শিখলাম তাই আছে। দেখো যে 4y-5, এটা সমাধানও করতে বলছে, আবার শুদ্ধ পরীক্ষাও করতে বলছে, শুদ্ধি পরীক্ষা করতে বলছে। তো এটা আমরা একটু আগে যেটা দেখলাম ওটার মতোই। তো ক্লাস 7 এর বইয়েও দেখো আলাদা কোনো কিছু নাই, সেম জিনিসই আছে মোটামুটি, একই রকম। তারপরে দেখো এই যে এটা দেখো, এটা খেয়াল করে দেখো, এখানে আমাদের একটা কি আছে, ভগ্নাংশ আছে। তো 6 আর 3-এর লসাগু আমার 6। তো 3 দিয়ে 6 ভাগ করলে হয় 2, 2 দিয়ে টুয়াইস জেড গুণ করলে হয় 4 জেড, আবার 6 দিয়ে 6 ভাগ করলে হয় 1, 1 দিয়ে জেড গুণ করলে হয় জেড। তো 4z-z হচ্ছে 3z, আর এদিকে যা ছিল তাই রাখছে। তো 3z-3z/6 হচ্ছে আমার -3/4। এরপরে যদি তুমি চাও বজ্র গুণন করতে, তাহলে বজ্র গুণন করতে পারো, অথবা 6টাকে এই পাশে পাঠিয়ে দিতে পারো। এই জিনিসটা একটু দেখো যে বজ্র গুণন কি, আমি কি বললাম শোনো ভালোভাবে। 3z/6 ইকুয়ালস টু -3/4। তো বজ্র গুণনটা কি? বজ্র গুণনটাকে ইংলিশে বলা হয় ক্রস মাল্টিপ্লিকেশন, মানে কোনাকুনি গুণ। তাই আমি যদি 3z এর সাথে 4 গুণ করি, 6 এর সাথে আমি -3 গুণ করলেও সেম জিনিস পাবো। মানে আমি এইভাবে লিখতে পারি যে 3z/4 ইকুয়ালস টু -3 = 6, এই জিনিসটা লিখা যায়। বজ্র গুণন এটাকেই বলে, ঠিক আছে? তুমি এটা লিখতে পারবা, অথবা তুমি চাইলে এই 6টাকে পাশে পাঠিয়ে দাও, তাও হবে, একই হবে। বুঝা গেছে? তো আমি পাচ্ছি হলো 12z/3z = -3 × 6, এই 4টাকে পাশে 3z এর সাথে এক্স হবে না, আসলে জেড হবে, সরি। তো 4 আছে এখানে 3z এর সাথে মাল্টিপ্লাইড অবস্থায়, আমি এই পাশে পাঠিয়ে দিলে এটা ভাগ অবস্থায় চলে যাবে, তো এটা নিচে চলে যাবে। তো নিচে গেল। আবার 3টা আছে জেড এর সাথে গুণ অবস্থায়, আমি এটাকে এই পাশে পাঠিয়ে দিলে ভাগ অবস্থায় চলে যাচ্ছে। তো এরকম এরকম করলে জাস্ট কাটাকাটি করবো আমরা, 3-এর সাথে 3 কাটা যাচ্ছে, 4-এর সাথে 6 আসলে ভাবে কাটা যায় না, 3 এবং 2, তো -3/2 আনসার হবে। দেখি আমরা কি আছে, দেখো -3/2 করে ফেলছে। ঠিক আছে, এই যে আর গুণন বলতে, আর গুণনটাকে আসলে বজ্র গুণন বলা হয়। আর গুণন মানে আড়াআড়ি গুণন, কোনাকুনি গুণন, ক্রস মাল্টিপ্লিকেশন। বুঝা গেছে? এই আর গুণনটাকে বজ্র গুণন বলা হয়, এটা তুমি করতে পারবা। আচ্ছা, তো এটাই আমাদের মোটামুটি আছে এখানে, আমাদের আর তেমন কোনো কিছু নাই। এগুলো হচ্ছে জাস্ট ইয়ে করবা। যেমন ধরো এই সমাধান করো, আমরা উদাহরণ 5 দেখি। আমাদের ক্লাস 6 এর বই যেটা আছে, ক্লাস 7 এর বই জাস্ট একটু অ্যাডভান্স লেভেলের সমাধান করো আছে, পার্থক্য কোনো কিছুই নেই, সিম্পল জিনিস। তো এইখানে দেখো সমাধান করোতে আমি দেখতে পাচ্ছি যে 4 এবং 7, এখানে আছে আবার x+3 হোল 1/2। ঠিক আছে, তো এটা আমরা এখন কিভাবে সলভ করতে পারি? তুমি চাইলে বইয়ের মতো করে সলভ করতে পারো, বা আমি যেভাবে দেখালাম তুমি সেভাবে সলভ করতে পারো। খেয়াল করে দেখো, এরা কিন্তু যা করছে, উভয় পাশে 28 গুণ করছে, উভয় পক্ষে 28 গুণ করছে, বা উভয় পক্ষকে 13 দ্বারা ভাগ, এটা কিছু করছে। তুমি উভয় পক্ষকে ফলো না করে একবারই করতে পারো, এটা আমি তোমাদেরকে বলছি, এটা একবারই করলে কোনো সমস্যা নাই। কারণ উভয় পক্ষকে লিখতে প্লাস করতে গেলে সময় অনেক বেশি যাবে, যেটা আসলে এত সময় আমাদের পরীক্ষায় দিবেও না। ঠিক আছে, তো এটা তুমি নর্মালি করবা। খেয়াল করে দেখো, সবগুলো এক্স কে আমরা এক পাশে নিয়ে যাচ্ছি, এখানে 3x+7/4 আছে, 5x-4/7 আছে, আবার ইকুয়ালস টু x+3 হোল 1/2 আছে। তো এখানে একটা এক্স আছে, এই এক্স টাকে বাম পাশে পাঠিয়ে দিচ্ছে, কেন? সবগুলো এক্স কে এক পাশে আনার জন্য। আনলো। 4 এবং 7-এর আমার লসাগু হচ্ছে 28, 4 দিয়ে 28 ভাগ করলে হয় 7, 7 দিয়ে আবার পুরো 3x+7 কে গুণ করতেছে, 7 দিয়ে 28 ভাগ করলে হয় 4,
4 দিয়ে আবার 5x - 4 কে গুণ করতেছি। আবার এখানে কিছুই নাই সামনে, কারণ 28 দিয়ে এক্স গুণ করতেছি, আমরা -28x পাচ্ছি। তো এটা সমান সমান 7/2। এরপরে আবার 7 দিয়ে পুরো 5x + 7 কে গুণ করতেছি, সেটা হচ্ছে 21x প্লাস 49, 7 সাথে 49, সেই 49। আবার যোগ 4 দিয়ে 5x কে মাল্টিপ্লাই করতেছি বা গুণ করতেছি, সেটা হচ্ছে 20x, মাইনাস 4 দিয়ে 4 গুণ করতেছি, সেটা হলো 16, আবার -28x আছে, তো 21x, 20x, -28x সবগুলো মিলাই আমার হচ্ছে 13x। আর 49 আর 16 এটা মিলে হচ্ছে আমার 33। আর নিচে 28 আছে। তো এই 28 কে আমি আবার যদি এই পাশে পাঠিয়ে দিই, একবারই পাঠাবো, আমার উভয় পক্ষকে দরকার নেই। কারণ কেন কেন দরকার নেই? কারণ আমি জানি এটা কাটাকাটি করলেই আসলে একই হয়। তাহলে 13x + 33 যা 28 × 7/2, আমি জাস্ট এটাকে এই পাশে পাঠিয়ে দেবো, যেহেতু এটা ভাগ অবস্থায় আছে, পাশে গেলে গুণ হয়ে যাবে। তো 28 গুণন 7/2 পাইলাম। তো এইখানে আমরা কাটাকাটি করে আসলে পাই হলো 98, আর উপরে ছিল 13x + 33, 98 পাইলাম। তো আমি এই 33টাকে দেখো এই পাশে পাঠিয়ে দিচ্ছি, -33। এইবার আবার ওরা লিখে নাই উভয় পক্ষকে 33 দিয়ে ভাগ, সরি, বিয়োগ। তো যখন গুণ করতেছে এবং ভাগ করতেছে তখন যদি আমরা জাস্ট লিখি, আবার যোগ বিয়োগের সময় যদি না করি তাহলে হইলো। তো তুমি একবারই করবা না, ঠিক আছে? করার দরকার নেই, সময় নষ্ট কোনো দরকার নেই, একই জিনিস। তো 13x সমান সমান 98 - 33, যেটা আসলে 65 আসতেছে। x সমান সমান হচ্ছে 65/13, যেটা আসলে 5 আসতেছে। এখন এখন কথা হচ্ছে, যদি এইখানে আমার শুদ্ধিকরণ বলতো, এই জায়গাটায় যদি আমার শুদ্ধিকরণ বলতো, কিভাবে করতাম? তোমাকে সমাধান করো করতে বলছে, শুদ্ধিকরণ করতে বলছে। তো আমার বাম পক্ষ থাকতে হলো এটা, এবং ডান পক্ষ থাকতে হচ্ছে এটা। বুঝা গেছে? আমি এক্স এক পাশে আনার পরে যে সমীকরণটা তৈরি হয়েছে সেটাতে না, আমি একটু আগে বলছি, আবারও বলতেছি, প্রশ্নের প্রথমে আমাকে যে সমীকরণ দেওয়া থাকবে সেটাই আমার বাম পক্ষ শুদ্ধিকরণের ক্ষেত্রে, এবং যেটা ডান পক্ষে দেওয়া থাকবে সেটা আমার ডান পক্ষ। তো তোমরা যখন শুদ্ধি করতে যাবা, শুদ্ধি পরীক্ষা করতে যাবা, তখন এভাবে করবা। ঠিক আছে? ক্লাস 7 এর বইয়ে দেখো অনুশীলনী 7.1 যেটা আছে, এইখানে মোটামুটি সবগুলোই তোমরা পারবা। না পারার মধ্যে আছে হচ্ছে 20 নাম্বারটা। কেন আমি বলতেছি? কারণ এইখানে আমরা দেখতে পাচ্তেছি আমাদের স্কোয়ারের নিয়ম আসতেছে, বর্গের নিয়ম আসতেছে। তোমাদেরকে এখনো আমি বর্গ শিখাই নাই, বর্গ আমি তোমাদেরকে একদম শেষে শিখাবো। ঠিক আছে? তো এটা বাদে বাকি সবগুলো তোমরা পাবা। ওকে? 20 নাম্বারটা বাদে বাকি সবগুলো তোমাদের পারার কথা, কারো কোনো সমস্যা হওয়ার কথা না। বর্গটা আমি এখনো শিখাই নাই, কারণ বর্গটা ওরকম ইম্পর্টেন্ট কিছু না। ঠিক আছে? যদি আমরা সময় পাই এক্সট্রা করে শিখে নিব। ওকে? আচ্ছা, এখন দেখো আমরা ক্লাস 6 এর বইয়ে আসতেছি। ক্লাস 6 এর বইয়ের মোটামুটি আমরা শুদ্ধি পরীক্ষা থেকে শুরু করে সবই করলাম, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান। তো ক্লাস 7 এর বইয়ের এই যে অনুশীলনী 7.1, এইটার তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে 16 নাম্বার, 14 নাম্বার। ঠিক আছে? আমি আবার বলছি, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে হচ্ছে ক্লাস 7 এর বইয়ে 14 এবং 16 নাম্বার। SW হচ্ছে 7 এর বইয়ে মানে এটা আসলে 7.1-এর মধ্যেই পড়তেছে। এটার হলো 14, সরি 14 হবে, 14 এবং 16 নাম্বার। ওকে? এই দুটা হচ্ছে তোমাদের জন্য হোমওয়ার্ক আপাতত। ঠিক আছে? এরপরে আমি বলতেছি যে বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান। আচ্ছা, ক্লাস 7 এর বইও খেয়াল করে দেখো যে এরপরেই হলো সরল সমীকরণ গঠন ও সমাধান। আমি একসাথে 6 এর বই এবং 7 এর বই দুটোই কন্টিনিউ করতেছি, যাতে তোমরা মিলাই পড়তে পারো। ঠিক আছে? তোমাদের সুবিধার্থে। তো দেখো এই পর্যন্ত যা পড়ছি আমরা হলো সব সমীকরণ এবং শুদ্ধি পরীক্ষা। এরপরে আমাদের মেইনলি আসতেছে হচ্ছে এই যে সমীকরণ গঠন ও সমাধান। তো সমীকরণ গঠন এবং সমাধান আমরা কিন্তু একদম প্রথমেই পড়ছি, যে এইরকম চকলেট রিলেটেড যা আছে এটাকে আমরা সমীকরণ তৈরি করতেছি, বা গঠন যেটাকে বলে, গঠন মানে কি? তৈরি করা। So, তৈরি করতে হবে কিভাবে সেটা করতেছি, এবং সেটাকে আবার সমাধান করতে হবে কিভাবে সেটা করতেছি। তো এইখানে চকলেটের কথাটাই মোটামুটি বলে দেওয়া আছে, আমি যে চকলেটের কথা বলছি অনেকটা সেম ভাবেই বলে দেওয়া আছে। তো এটা নিয়ে আমি আর কথা না বাড়াই, আমি 6 নাম্বার উদাহরণে আসতেছি। 6 নাম্বার উদাহরণে বলে দেওয়া আছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে, সরি, যোগফল 17 হবে। কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে? তো তুমি যখন জানো না সংখ্যাটা কত, যখনই আমরা কোনো কিছু জানবো, সেটা আমরা যখন অনুপাত শিখছিলাম তখন আমি বলছিলাম যে এক্স ধরে নিলে
কিছু কিছু ক্ষেত্রে সুবিধা হয়। যখন আমরা কোনো কিছু জানি না তখন আমরা সেটাকে এক্স ধরে নিই, সেটা অনুপাত হোক, সেটা আমার শতকরা হোক, সেটা আমার মনে করো যে নর্মাল, ধরো যে হচ্ছে আমরা যখন লাভ গুণ ভাগ করতেছিলাম, লাভ ভাগ দেন হচ্ছে তোমার লাভ ক্ষতি এখানে করতেছিলাম, ওখানে আমরা হচ্ছে এক্স ধরে নিয়ে করতে পারতাম। ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছিল না। ইভেন তুমি তোমাদেরকে যে আমি একটা পরীক্ষা নিলাম এই ইয়েতে, কয়দিন আগেই শনিবারে, ওইখানেও তুমি যে ছাগলের দামটা এক্স হিসেবে ধরে নিতে পারতা। ঠিক আছে, কোনো সমস্যা ছিল না। ওকে। তো উদাহরণ 6 খেয়াল করে দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 17 হবে। তো সংখ্যাটি আমি ধরে নিচ্ছি হচ্ছে এক্স। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমি যদি সংখ্যাটাকে ধরে নিই এক্স, তাহলে কোন সংখ্যার দ্বিগুণ? তাহলে সংখ্যাটা আমি ধরে নিচ্ছি এক্স, তাহলে এক্স এর দ্বিগুণ কত? টয়েস এক্স। এই যে দেখছে, সংখ্যাটির দ্বিগুণ করলে হয় টয়েস। তার সাথে যদি আমি 5 যোগ করি তাহলে কি হবে? টয়েস এক্স প্লাস 5 হবে। তোমরা একবারই এই কথাটা লিখবা না, কি লিখবে? ধরি সংখ্যাটি এক্স, প্রশ্ন মতে ডিরেক্ট এই জায়গায় চলে আসবা। কারণ এরা হচ্ছে জাস্ট তোমাকে শিখাচ্ছে জিনিসটা আসলে কি, ধাপে ধাপে বোঝানোর জন্য এরা এভাবে করছে। তুমি ধরি সংখ্যাটি এক্স লিখবা, দেন ডিরেক্ট লাস্ট দিয়ে এই লাইন লিখবা। তো যোগ করলে যোগফল হয় 17। হ্যাঁ, তাহলে এইটা যেটা আসতেছে, এটার যোগফল যদি 17 হয়, তার মানে এই পর্যন্ত যোগ করলে পর্যন্ত যা আছে, এই 17 যে মান, এই দুটো আসলে সমান। তাহলে আমি বলতে পারি যে টোয়াইস এক্স প্লাস 5 সমান সমান 17। তাহলে সেখানে আমি জাস্ট সমাধান করে ফেলবো। আমরা তো সমাধান করা শিখছি, এখন জাস্ট সমীকরণ গঠন করাটাই শিখি। ঠিক আছে, তো টোয়াইস এক্স প্লাস 5 সমান সমান আমি 17 পাচ্ছি। এরপরে খেয়াল করে দেখো এই জিনিসটা, দেখো দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হলো 16। তো ক্রমিক কি, স্বাভাবিক কি, বিজোড় কি, সংখ্যা কি? ঠিক আলাদা আলাদা করে আসি, পিছন থেকে আসি। সংখ্যা, সংখ্যা তো আমরা অলরেডি শিখে আসছি। সংখ্যা বলতে আসলে এখানে বুঝাচ্ছে আমার পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তো এটা নর্মালি আসলে পজিটিভ, যখন আমাদের স্বাভাবিক বিজোড় জোড় এটা কিছু বলবে, স্বাভাবিক সংখ্যা বলবে। স্বাভাবিক মানে তো বুঝতেই পারছি, স্বাভাবিক সংখ্যা সবসময় কি, স্বাভাবিক সংখ্যা বলে দেওয়া হচ্ছে, তার মানে কি, যোগ মানে পজিটিভ গুলাই, ধনাত্মক গুলাই স্বাভাবিক সংখ্যা। কারণ স্বাভাবিক সংখ্যার সাথে আমাকে এক্সট্রা করে বলছে বিজোড়। ঠিক আছে, তো স্বাভাবিক সংখ্যা কি সেটা তো আমরা জানি যে 1 2 3 4 5 6। এখন বিজোড় গুলো কোনগুলো? বিজোড় গুলো হচ্ছে 1 3 5 7 এগুলো। আবার বলছে ক্রমিক, ক্রমিক মানে হচ্ছে পর পর। যদি আমি বলি এক, একের ক্রমিক হচ্ছে 3, মানে ক্রমিক বিজোড় এক কথায় 3। তিনের ক্রমিক বিজোড় হচ্ছে 5, এরকম 1 3 5 7 এরকম, বোঝা গেছে? সিরিয়ালি। ওকে, 1 থেকে 5 ডিরেক্ট না, 1 3 5 7 9 11 এরকম। তো ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা বলতে আসলে বোঝাচ্ছে 1 3 5 7 9 11 যে কোনো একটা হতে পারে, আমাদেরকে তখন বলে দেওয়া নেই। এখন আমি যদি জানি না, তাহলে আমি এখন কিভাবে করবো জিনিসটা? বলছে যে এদের যোগফল হলো 16। তাহলে আমি ধরো, আচ্ছা ধরার আগে আমি তোমার একটা জিনিস বলি। দেখো 1 থেকে 3 এর পার্থক্য কত? 2। 3 থেকে 5 এর পার্থক্য কত? 2। আর 5 থেকে 7 এর পার্থক্য কত? 2। সেম 9 এর পার্থক্য 7 থেকে 2 হবে। তো 2 2 2 2 করে আমার গ্যাপ হচ্ছে। 1 3 5 7 9 11, যখন আমরা কোনো বিজোড় সংখ্যাতে যাই, একের সাথে 2 যোগ করলে 3 হয়, 3 এর সাথে 2 যোগ করলে 5 হয়, 5 এর সাথে 2 যোগ করলে 7 হয়, 7 এর সাথে 2 যোগ করলে 9 হয়, এরকম করে যাচ্ছে। সেটা যখন বিজোড় হচ্ছে, যখন আমি জোড় চিন্তা করব, জোড় তো 2 থেকে শুরু, 2 4 6 8। তো জোড়ের ক্ষেত্রে দেখতে পারবা 2 এর সাথে 2 যোগ করলে 4 হয়, 4 এর সাথে 2 যোগ করলে 6 হয়, 6 এর সাথে 2 যোগ করলে 8 হয়। তো সবসময় 2 গ্যাপ থাকতেছে আমাদের। তাহলে আমি যদি প্রথম বিজোড় সংখ্যাটাকে এক্স ধরি, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা কি হবে আমার? এক্স যোগ 2। কেন? কারণ ধরো যে প্রথম বিজোড় সংখ্যাটা আসছে আমার 1, তাহলে 1 এর সাথে 2 যোগ করলে তো আমি 3 পাচ্ছি। সেম যদি এক্স ধরি, তাহলে এক্স যোগ 2। ঠিক আছে, তো এই কারণে আসলে বিজোড় সংখ্যাগুলোকে এক্স, মানে আমি একটাকে যদি এক্স ধরি, তারপরটা হবে এক্স প্লাস 2, তারপরটা হবে এক্স প্লাস 2 প্লাস 2 যেটা আসলে এক্স প্লাস 4, তারপরটা হবে এক্স প্লাস 2 প্লাস 2 প্লাস 2 যেটা আসলে এক্স প্লাস 6। এভাবে চলে থাকবে। ঠিক আছে, তো এখন যদি আমাকে বলা হয় যে 5টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল, এভাবে যদি বলে দেওয়া থাকে, তাহলে ধরো যে প্রথমটা হবে এক্স, তারপরটা হবে এক্স প্লাস 2, তারপরটা হবে এক্স প্লাস 4, তারপরটা হবে এক্স প্লাস 6। কটা হলো? 4টা হলো, আরেকটা। আর তারপরটা হবে এক্স প্লাস 8। ব্যাপারটা হচ্ছে এরকম 2 2 2 2 করে আমার বাড়তে থাকবে। এটাই হলো আমার নিয়ম। তো যখন বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা বলো তাহলে তো সেম হলো, কিন্তু যখন আমাকে বলবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 5 এই টাইপের, ডট 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 ডট। তো এদের মধ্যে আর পার্থক্য দেখো খেয়াল করে, এক করে এক করে এক করে পার্থক্য। তো এক 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 করে যেহেতু পার্থক্য, তাহলে আমি এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 এভাবে ধরবো। তো আমাকে ফার্স্ট অফ অল খেয়াল রাখতে হবে যে জোড় আছে না বিজোড় আছে, নাকি হচ্ছে আমার মানে কিছুই নেই।
যখন কিছু থাকবে না, স্বাভাবিক সংখ্যা জাস্ট বলে থাকবে, তখন আমি এক্স ধরবো, x+1 ধরবো, x+2 ধরবো, x+3 ধরবো, এইভাবে। আর যখন আমাকে বিজোড় এবং জোড় বলবে, তখন x+2 x+4 এভাবে ধরবো। তো প্রথমটাকে আমি ধরতেছি এক্স, পরেরটাকে আমি ধরতেছি x+2। তাহলে আমি এখন বলতে পারি যে এদের যেহেতু যোগফলের কথা বলা হচ্ছে 16, তাহলে আমি এক্স এর সাথে x+2 প্রশ্ন মতে বলতে পারি, বা প্রশ্ন অনুসারে বলতে পারি যে x+2 হচ্ছে আমার 16। এখান থেকে যেটা আমি সমাধান করব সেটা হলো আমার 7। তাই প্রথম সংখ্যাটি যদি আমি প্রথম বিজোড় সংখ্যাটাকে আমি যদি x ধরছিলাম, তাহলে আমার আসছে 7। সাথে সাথে আমি আবার 2 যোগ করে পরেরটা পাচ্ছি, যেটা হচ্ছে 9। তো উত্তর বের করার পরে দুটো যোগ করে দেখবা যে আসলে কি আমার 16 হয়। যদি হয় তাহলে আমার উত্তর ঠিক আছে। তো 7 আর 9 যোগ করে দেখো আসলে 16ই হচ্ছে, তাহলে আমি বলতে পারি উত্তর ঠিক আছে। তো আমরা যখন অনুপাত করতেছিলাম, তখন আমি অনেক ক্ষেত্রে এক্স ধরা শিখাইছিলাম। ঠিক আছে, তো খেয়াল করে দেখো যে 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে, এটা আমার প্রশ্ন বলে দেওয়া আছে। তো অনুপাতের পূর্ব রাশির সাথে কত যোগ করলে, তো ফার্স্ট অফ অল আমার অনুপাতটা কি, আমি একটু তোমাকে ধরে ধরে করাই জিনিসটা, তাহলে বুঝতে পারবা। দেখো উদাহরণ 8। তো 2:3 আছে। ঠিক আছে, বা বাংলা যেহেতু নাই, ইংলিশে যেহেতু আছে, তো আমি ইংলিশে লিখতেছি 2:3 আছে। তো 2:3 আছে। তো পূর্ব রাশি কোনটা? এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে আমার 2। তো এই 2 এর সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। তো ধরতেছি 2 এর সাথে আমার x যোগ করলেই 5:1 হবে। তাহলে আমি যদি 2 এর সাথে, সাপোজ 2 এর সাথে যদি আমি x যোগ করি, আমার কিন্তু 3 থাকবে। এটা করলে অনুপাতটি 5:1 হবে। তার মানে এটা সমান সমান আমি বলবো 5:1। ঠিক আছে, জাস্ট যেহেতু পূর্ব রাশি বলতে, এখন যদি আমি উত্তর রাশি বলতাম, তাহলে দেখা যেত টু টু এর জায়গায় থাকতো, 3 এর সাথে জাস্ট এক্স যোগ করতাম। এটাই পার্থক্য। তো দেখো 2+x=3=5:1 আমি যদি বলি, তাহলে 2+x, এখানে প্লাসটা একটু বাঁকা হয়ে গেছে, 2+x, হ্যাঁ, /3 = 5/1। তো এখানে তুমি বজ্র গুণন করতে পারো, অথবা তুমি চাইলে জাস্ট 3টাকে পাশে পাঠিয়ে দাও। তো জাস্ট 3টাকে পাশে পাঠিয়ে দিলে হয় হচ্ছে 5 × 3। কেন গুণ করতেছি? কারণ এখানে 3 ভাগ অবস্থায় আছে। তো পাশে পাঠিয়ে দিলে এটা গুণ হয়, আর পাশে নিচে 1 আছে, তো আমি 1কে আসলে কাউন্ট করি না। তো এটা আমি ভেবে লিখলাম। তো এটা সমান সমান হয় হচ্ছে 2+x = 15। এখন x সমান সমান যেহেতু 2, 2 এর সামনে কিছু নাই, মানে যোগ চিহ্ন আছে। 2 এর সামনে যেহেতু যোগ চিহ্ন আছে, ওর পিছে গেলে সেটা হয়ে যাচ্ছে, মানে ডান দিকে চলে গেলে হয়ে যাচ্ছে আমার বিয়োগ। তো এটা হচ্ছে 13 হবে আনসার। দেখো এখানে 13 আছে। এখন কথা হচ্ছে, দিক পরিবর্তন করলে পিছনেরটা সাইন না সামনেরটা সাইন, এটা আমি কিন্তু আবার বলতেছি। আমি যদি দিক পরিবর্তন করি, ওর সামনে যে চিহ্নটা থাকতে পারে। ঠিক আছে, এখন ধরো আমার এখানে আছে x+2 - 3 ধরো যে কিছু একটা, ধরো 8 দিলাম। তাহলে এখানে যে +2টা আছে, আমি +2টাকে পাশে পাঠিয়ে দিলে অবশ্যই এখানে আসে -2 হয়ে যাবে। আর 3টা পাশে পাঠিয়ে দিলে 8+3 হবে। তো 3-এর সামনে এবং 2-এর সামনে যে চিহ্নটা থাকতেছে তার ঠিক উল্টাটা হবে। যোগ থাকলে হবে বিয়োগ, বিয়োগ থাকলে হবে যোগ, গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে গুণ। এটাই জাস্ট। ঠিক আছে, এগুলোই হচ্ছে আমাদের মোটামুটি সমাধান করার নিয়ম। আমাদের এগুলো যেগুলো আছে সেগুলো তোমরা করে নিবা, উদাহরণগুলো কঠিন কোনো কিছু নাই, সবগুলো সহজ। ইভেন এই উদাহরণ 10টাও সহজ। আমি তোমাদেরকে বলি, সব থেকে সহজে যদি মার্কস বের করে আনতে চাও, ঠিক আছে, সেটা তোমার হচ্ছে এই যে বীজগণিত থেকে তুমি সহজে মার্কস আনতে পারবে। এখানে এত পেঁচানোর কিছু নাই, যে সমীকরণটা তৈরি করতে পারাটাই হলো সমস্যা। ঠিক আছে, এই তোমাদের পরীক্ষায় আমি একটা প্রশ্ন দিব, অনেকটা কঠিনই ধরতে থাকতে পারো, মানে আমার প্রশ্ন অলওয়েজ, মানে উত্তর করলে দেখতে পাবো কঠিন লাগতেছে। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। আমি চেষ্টা করবো ভাবে শিখাই দেওয়ার, পারবা, বাট একটু দেখবা যে কথার মারপ্যাচ থেকে। ওকে, বইয়ের থেকে একটু আমি জাস্ট ডিফারেন্ট করার চেষ্টা করি, কারণ তোমরা যদি কঠিনটা অলরেডি আমার কাছে শিখে যাও, ক্যাট কলেজের অ্যাডমিশন এক্সাম যখন তুমি অ্যাপিয়ার করবা, তখন তোমার কাছে জিনিসগুলো লাগবে সহজ। কারণ যে মানুষ কঠিন জিনিস পার করে আসছে, সে তার কাছে যখন সহজ প্রশ্ন আসবে সে তো ইজিলি পারবে। তো স্ট্যান্ডার্ড প্রশ্ন পাবা, প্লাস হচ্ছে তুমি একটু টাফ পাবা। বইয়ের সাথে তো তোমার অবশ্যই বইয়ের চেয়ে টাফ হবে, ঠিক আছে, বইয়ের সাথে মিল করেই জাস্ট একটু টাফার। ওকে, তো সবাই এইভাবে মেন্টালি প্রস্তুত থাকবা যে ম্যাথ কোশ্চেনটা একটু টাফ হবে। ওকে, তো যাই হোক, এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, বলছে যে কোন সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। তাহলে কোন সংখ্যা, আমি যদি সংখ্যাটাকে ধরে নিই এক্স, ধরলাম এক্স, তাহলে এক্স এর 4 গুণ তাহলে 4x, তার থেকে যদি 5 বিয়োগ করে তাহলে 4x - 5, তাহলে 5টাই আমার হয়ে যেতে হবে প্রশ্নের মধ্যে 4x - 5।
এটা বলে দিচ্ছি। তো বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি হয়। তাহলে দ্বিগুণ সংখ্যাটির যদি দ্বিগুণ হয় তাহলে টোয়াইস এক্স, তার সাথে যদি 19 বেশি হয় তাহলে টোয়াইস এক্স প্লাস 19। তাহলে এই যে 4x - 5 আর টোয়াইস এক্স প্লাস 19 হবে সমান সমান, এটা ইকুয়াল হয়েছে। তো এখানে জাস্ট আমি এক্স এর মানটা নির্ণয় করবো, শেষ। দেখো, জাস্ট আমার সমীকরণটা তৈরি করাটাই কঠিন। সমীকরণ তৈরি হয়ে গেলে আমার আর কোনো কাজ নেই, জাস্ট এক্স এর মান নির্ণয় করবো। এখন বলছে সংখ্যাটি তিনটি ক্রমিক, ক্রমিক এখানে করে দেখো, ক্রমিক আবার তিন আছে, তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। তো একটু আগে তোমাদেরকে বললাম যে জোড় এবং বিজোড় যখন বলে দেওয়া থাকবে তখন হচ্ছে যোগ 2 হবে, কিন্তু যখন জাস্ট স্বাভাবিক সংখ্যা বলবে, জাস্ট ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলবে, জোড় এবং বিজোড় কথাটা উল্লেখিত থাকবে না, তখন আমরা এভাবে করবো। তো দেখো, যে আমি যদি এখানে ওরা ধরতে পাই, তুমি চাইলে এক্স ধরতে পারো। ওরা এক্স কেন ধরে নাই সেটা একটু বলি। কারণ প্রথম অঙ্কটাতে আমরা মানে ক এবং খ আমরা এক্স দিয়ে সেট করছি, এই কারণে ওরা খতে ওয়াই ধরছে। তুমি চাইলে এক্স ধরতে পারো, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। তো প্রথম সংখ্যাটি দেখো ওরা ধরছে ওয়াই, পরেরটা দেখো ওয়াই+1 ধরছে। কেন? কারণ জাস্ট ক্রমিক হয় সংখ্যা বলছে, নট জোড় আর বিজোড়। সো ওয়াই+1 ওয়াই+2 এভাবে করার পরে এদের যোগফলটাই হচ্ছে 12। তো যোগ করার পরে ওয়াই এর মান নির্ণয় করে ফেলতেছে। তো অনুশীলনী 5-এ আসি। অনুশীলনী 5-এ আমার এখন দেখতে হচ্ছে যে কি কি আছে। দেখো, এখানে এই যে নিচের সমীকরণগুলো সমাধান করো। তুমি যদি ক্লাস 7 এর গুলোই সলভ করতে পারো, ক্লাস 6 এর গুলো তো তোমার কাছে ডাল ভাত লাগবে। ক্লাস 6 এর গুলো সহজ। তো এই কারণে তোমাদেরকে আমি বলবো যে 6 এর গুলো না করে মানে করবা হচ্ছে তুমি যে পরীক্ষার আগে অ্যাকচুয়ালি বলতেছি। 6 এর গুলো আপাতত প্র্যাকটিস করার দরকার নেই, এগুলো তোমরা অলরেডি অনেকবার করছো। 7 এর বইয়ে যাবা, 7 এর বই সবগুলো করবা, বাট হোমওয়ার্ক জমা দিবা হলো 14 এবং 16 নাম্বার, এবং 20 নাম্বারটা করার দরকার নেই। ওকে, আপাতত দরকার নেই। আচ্ছা, তো সমীকরণ গঠন করে সমাধান করো। তো দেখো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14 হবে, কোন সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে, কোন সংখ্যা 7 গুণ সমান 21 হবে। তো দেখো, সবগুলো সহজ। আবার এখানে একটা জিনিস খেয়াল করে দেখো যে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা, কলমটির দাম কত? ঠিক আছে, তো ধরো আমি কলমটির দাম ধরবো এক্স, আমরা যেটা পারতেছি না সেটাই ধরবো এক্স। তো একটি কলমের দাম যত টাকা তা থেকে, তাহলে যদি, যেহেতু ওর দাম আমি ধরতেছি এক্স, তাহলে যত টাকা মানে এক্স টাকা, এক্স টাকা থেকে 2 টাকা কম, মানে যখন কম তখন বিয়োগ হয়, যখন বেশি হয় তখন যোগ হয়, তাই না? তো এক্স বিয়োগ 2, এক্স বিয়োগ 2 হলে দাম হতো 10 টাকা, তাহলে এটা সমান সমান 10। তাহলে এক্স সমান সমান কত? 2টা বসে পাঠিয়ে দিলে 12 টাকা, তাহলে কলমটির দাম হচ্ছে 12 টাকা। এইটাই সিম্পল জানি জিনিস, এগুলো এগুলো সব তোমরা পারবা। এই দেখো, দুটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, এখানে দেখো জোড়, আমরা বিজোড় পড়ে আসছি, আমরা স্বাভাবিক সংখ্যা পড়ে আসছি, এই ক্ষেত্রে জোড় সংখ্যার কথা বলে দেওয়া আছে। এদের যোগফল হলো 30। তাহলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে এই জিনিসটা করবো কিভাবে? দেখো, 32 নাম্বার আমি করে দিচ্ছি। ধরি প্রথম সংখ্যাটি x, ঠিক আছে? তাহলে দাঁড়াও, দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস কিন্তু 2 হবে। কেন 2 হবে? কারণ জোর কথা বলে দেওয়া হয়েছে। যদি জোর আর বিজোড় না উল্লেখ করে দেওয়া থাকতো তাহলে আর আমি কিছুই করতাম না। x+2, যেহেতু দুইটি বলছে তার মানে আরো দুইটি, যদি তিনটি বলতো তাহলে আমি আরো একটা এক্সট্রা আনতাম, তৃতীয় সংখ্যা। তো এটা হইলো এখন বলছে যে যোগফল। তো এই যোগফল যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে x+x+2 সমান সমান 30। তাহলে আমি এখানে টোয়াইস x+2 পাচ্ছি 30। তাহলে টোয়াইস এক্স সমান সমান হচ্ছে 30 - 2, যেটা আসলে 28। তাহলে এক্স এর মান হচ্ছে 28/2, তাহলে এক্স এর মান হলো 14। তাহলে প্রথম সংখ্যা যদি 14 হয়, প্রথমটা 14, পরেরটা হবে 16। 14 আর 16 যোগ করে যদি 30 পাচ্ছি, তাহলে আমি বলতে পারি আমার আনসারটা ঠিক আছে। মানে বেসিক্যালি 14 এবং 16 আমি যোগ করে দেখতেছি, 30 আসতেছে। এটা আসলে শুদ্ধি পরীক্ষা, মানে আমার আনসারটা ঠিক হচ্ছে কিনা সেটা আমি চেক করতে পারি। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে একটা কোশ্চেন করতে যাচ্ছি। ধরো আমি যদি বলি দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার বিয়োগফল 4, প্রশ্নটা কি ঠিক আছে? আমি আবার বলতেছি, যদি আমি প্রশ্ন এরকম করি যে দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার বিয়োগফল 4, তাহলে কি প্রশ্নটা ঠিক আছে? কেউ বলতে পারবা? এনিওয়ান যে বলতে পারো একটু হ্যান্ড রেজ করো। না স্যার। আচ্ছা, নহিন বলো কেন না। স্যার, কারণ বিজোড় সংখ্যা তো 2 ঘর পড়ে, বিয়োগ করলে তো জীবনেও ফোর আসার কথা না। ইয়েস, এই তো। তো
পরপর যেহেতু আমার ক্রমিক স্বাভাবিক সংখ্যা মানে বিজোড় সংখ্যা বা জোড় সংখ্যা যাই বলো, এই দুজনের পার্থক্য সবসময় দুই হবে, দুই 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 এইভাবে হবে। তো কখনোই এটা পসিবল না 4 হবে। সো তোমাদের মোটামুটি প্রশ্ন যেগুলো থাকবে সেটা যোগফলই থাকবে, বিয়োগফলে থাকবে না, কারণ বিয়োগফল যদি তোমার 2 থাকে তাহলে তো তুমি এক্স্যাক্টলি বের করতে পারবে না কোনটা। ঠিক আছে, তো এক্স এর মান আসলে অনেক কিছু হইতে পারে। তো যাই হোক, এই হলো আমাদের মোটামুটি যা আছে, এখান থেকে আমরা পারবো। তো 34 নাম্বারটা একটু খেয়াল করে দেখো, এইগুলো একটু আমরা একটু দেখি। ঠিক আছে, 34 নাম্বারটা একটু ভিন্ন টাইপের, এটা একটু দেখি। বলছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। ঠিক আছে, ও আচ্ছা, একটা ভালো কথা মনে পড়লো। এরপরে হচ্ছে আমরা চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7, যেগুলো হচ্ছে আমাদের জ্যামিতি রিলেটেড। তো জ্যামিতি রিলেটেড যখন আমরা করবো, ওই সময় সবাই হচ্ছে নেক্সট ক্লাস থেকে আর কি। নেক্সট ক্লাসে খুব সম্ভবত আমি চ্যাপ্টার মানে 7টা আজকে শেষ করতে পারলাম না। তো চ্যাপ্টার 7-এর এই 7.2টা নিয়ে আলোচনা করব। তারপরেও নেক্সট ক্লাসে সবাই হচ্ছে জ্যামিতি বক্স নিয়ে হাজির হবা, সবাই সামনে যাতে জ্যামিতি বক্স থাকে। ওকে, আচ্ছা। তো 34 নাম্বারটা দিয়ে আজকে আমরা শেষ করব। 34 34 নাম্বারে এখানে বলে দেওয়া আছে যে হচ্ছে একটি আয়তাকার ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি। তাহলে আমি হচ্ছে শর্টে বলে দিচ্ছি, প্রস্থ যদি আমি ধরো এক্স ধরি, ঠিক আছে, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে x+2 মিটার। ঠিক আছে, এখন কেউ যদি দৈর্ঘ্য ধরতো এক্স, তাহলে প্রস্থ কত হইতো? x-2 হইতো। ঠিক আছে, কেন? কারণ আমার 2 মিটার ছোট তখন হচ্ছে প্রস্থ হইতো, তাহলে দৈর্ঘ্যটা যদি এক্স হয়, প্রস্থ তখন হবে x-2। তো কোনটা আমি ধরতেছি অ্যাকচুয়ালি এক্স, এটা মাথায় নিয়ে কিন্তু করতে হবে, নাহলে কিন্তু সমাধানের উত্তর কখনোই মিলবে না। তুমি যদি দৈর্ঘ্য এক্স ধরো, প্রস্থ x-2 হবে। কেন? কারণ বলতে আমার 2 মিটার বেশি হচ্ছে দৈর্ঘ্য। যখন বেশি, তার মানে উল্টা চিন্তা করলে প্রস্থ দৈর্ঘ্য থেকে 2 মিটার কম। ঠিক আছে, তো এক্স ধরবো কোনটা ঠিকঠাক ভাবে, যাতে আমরা মেনটেন করে ধরি। আর অবশ্যই ব্র্যাকেট দিব। ব্র্যাকেট না দিলে কিন্তু জাস্ট 2 মিটারের সাথে মানে ব্র্যাকেট না দিই, তাহলে 2 মিটারকে জাস্ট বোঝাচ্ছে এটা হচ্ছে আমার 2 মিটার, এক্স এর সাথে 2 মিটার, এক্স এর ইউনিট কি বা এক্স এর একক কি? এটা থাকে প্রশ্ন। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ব্র্যাকেট দিবা। তো এই যে এদের পরিসীমা নির্ণয় করতে বলছে। তো পরিসীমা মানে কি? পরিসীমা মানে এই দুজনের যোগফল, তাহলে x+x+2। ঠিক আছে, তাহলে x+x+2 লিখবো। আবার এটা বলা হচ্ছে যে এটা পরিসীমা যদি 36 মিটার হয়, তাহলে আমি প্রশ্ন মতে কি লিখবো? প্রশ্ন মতে হচ্ছে প্লাস সরি x+2 হচ্ছে আমার 36 মিটার। আচ্ছা, আরেকটা জিনিস বলি, যখন আমরা সমীকরণ লিখবো, ওই সময় আমাদের কোনো মিটার লিখতে হবে না। কেন? কারণ এটাও মিটার ওটাও মিটার, সমতল তখনই হবে যখন আমাদের কি, যখন দুই পাশে সমান। যদি আমার এখন ধরো আমি প্রস্থ ধরছি হচ্ছে x সেন্টিমিটার, দৈর্ঘ্য ধরতেছি x+2 সেন্টিমিটার, তখন কিন্তু আমি x+x+2 সমান সমান 36 লিখতে পারতাম না। কেন পারতাম না? কারণ এই দুটো আমি নিচ্ছি সেন্টিমিটারে, এটা নিচ্ছি আমি মিটারে। ঠিক আছে, সো প্রথমে যখন আমরা সমীকরণ তৈরি করবো, প্রথমে আমাদের মাথায় রাখতে হবে একক যাতে সেম থাকে, একক যাতে সেম থাকে। এই টাইপের একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে ক্লাস 7-এর বইয়ে, আমি তোমাদের কাছে শিখিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তো যাই হোক, এটা হচ্ছে আমরা লিখবো হলো twice x+2 equals to 36। তো twice x equals to 36-2, যেটা আসলে 34। আবার আমি x equals to লিখতে পারি 34/2, যেটা আসলে হয় 17। ঠিক আছে, তাহলে 17 হবে আমাদের কি, দৈর্ঘ্য নাকি প্রস্থ? যেহেতু প্রস্থ ধরছি আমরা এক্স, তাহলে প্রস্থ। আর দৈর্ঘ্য হয় আমার 19। ঠিক আছে, 17 আর 19। তো বাগানটি পরিষ্কার করতে মোট 320 টাকা খরচ হলে প্রতি বর্গমিটার পরিষ্কার করতে কত খরচ হবে? তো বর্গমিটার বলতে, বর্গমিটার আমাদের কাদের একক? বর্গমিটার হচ্ছে আমাদের এরিয়ার একক। ঠিক আছে, ক্ষেত্রফলের একক। তো ক্ষেত্রফল, তো ক্ষেত্রফল আমি কি করব? ক্ষেত্রফল হলো আমার 17 আর 19, প্রস্থ হলো 17, এটা হলো 17, এটা যদি হয় 17 মিটার, আর দৈর্ঘ্য যদি হয় আমার 19 মিটার, এই দুটোর গুণফলই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে এই দুটোর গুণফল করার পর যেটা আসবে, সেটা যদি আমার ক্ষেত্রফল হয়, তাহলে মোট খরচ হচ্ছে 320। তাহলে 1 মিটার করতে কত হয়, সেটা এটা জাস্ট ঐকিক নিয়মে করে ফেলবা। ঠিক আছে, তো 34 নাম্বারটাও পারবা, আর 35 নাম্বারটা দেখবা যে আমরা যেগুলো অলরেডি করে আসছি সেটারই জাস্ট আমার ক্রিয়েটিভ কোশ্চেন দিয়ে রাখছে। ঠিক আছে, আচ্ছা। ক্লাস 6-এর বইটাই হচ্ছে আমি তোমাদেরকে আপাতত পড়া রাখলাম, যেহেতু সময় হাতে আমাদের থাকলো না। আমরা ক্লাস 7-এর বই থেকে নেক্সট দিন শুরু করব। অবশ্যই তার সাথে আমরা জ্যামিতিতে হাত দেওয়ার চেষ্টা করব। নেক্সট দিন তোমরা অবশ্যই জ্যামিতি বক্সটা নিয়ে আসবা। তোমাদের পরীক্ষার সিলেবাস হচ্ছে চ্যাপ্টার 4, আচ্ছা ক্লাস 6-এর, অবশ্যই 6-এর, হ্যাঁ ক্লাস 6-এর চ্যাপ্টার 4, চ্যাপ্টার
5, ওকে। এবং 7 এর হচ্ছে চ্যাপ্টার 4 এবং 7.1, মানে সমাধান করানো থাকবে, ঠিক আছে। ক্লাস 7 এর বইয়ের যে 7.2, আমরা যদি 7.2 এ যাই, দেখো খেয়াল করে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে, কোন সংখ্যা থেকে 27 বিয়োগ করলে বিয়োগফল -21 হবে। ব্যাপারটা হচ্ছে অনেকটাই সেম, কিছুটা পার্থক্য আছে, এই কারণেই আমি হচ্ছে এটাকে দিলাম না। সবগুলো একই রকম, খেয়াল করে দেখো যে সংখ্যাগুলোর বিষয়গুলো এগুলো একই রকম। তো বলতে গেলে ক্লাস 7 এর বইটাও করলেও কিন্তু আসলে হয়ে যায়, বাট কিছু কিছু জায়গায় হচ্ছে একটু আমাকে দেখাই দিতে হবে, সেটা আমি তোমাদেরকে দেখাই দেবো, কোনো সমস্যা নাই। তো আপাতত হচ্ছে এটাই থাকলো, চ্যাপ্টার 4 এবং 7.1 প্লাস হচ্ছে চ্যাপ্টার 4 এবং 5। তো আর কারো কোনো কোশ্চেন আছে? অনেকে দেখতেছি হ্যান্ড রেজ করে রাখছো বাবারা। তো মাহির বিন হামজা। স্যার আপনি তো বললেন আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র দৈর্ঘ্য যোগ প্রস্থ, কিন্তু স্যার আমি আমি তো পরিসীমা, করছি টু হ্যাঁ, ইন্টু 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। আচ্ছা, আমি কি সামহাউ মিস করে গেছি? আচ্ছা, হ্যাঁ, এটা 2 গুণন হবে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, মাহির বিন হামজা। হ্যাঁ, তারপর আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, 2 হবে, থ্যাংক ইউ। তাড়াহুড়ো করে বলতে গিয়ে ইয়ে হয়ে গেছে। আচ্ছা, আর কেউ আছে? আর কারো কোনো কোশ্চেন আছে? মুহতাসিম। ইয়েস স্যার। হ্যাঁ, বলো। স্যার যদি ক্রমিক মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা কিভাবে সলভ? আবার বলো, বুঝি নাই, আবার স্যার বলো। যদি ক্রমিক মৌলিক সংখ্যা বলে তাহলে কেমনে সলভ করব? আচ্ছা, ক্রমিক মৌলিক সংখ্যা বলবে না? কেন ক্রমিক মৌলিক সংখ্যা বলবে? তোমার ক্রমিক মৌলিক সংখ্যা হওয়ার চান্সেস নাই। কারণ হচ্ছে তোমার ধরো যে তোমার 2, 3, 5, 7, দেখো 2 এবং 3 এর মধ্যে পার্থক্য হচ্ছে 1, 3 এবং 5 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 5 এবং 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 2। এরপরে দেখো 11 চলে গেছে, 11 এবং 7 এর মধ্যে পার্থক্য হচ্ছে 4, 11-র পরে আবার আসছে 13, 11 এবং 13-র মধ্যে পার্থক্য হচ্ছে 2। তো যখন এই টাইপের পার্থক্য আমরা দেখতেছি যে কোনো সমান সমান পার্থক্য নাই, তো এই টাইপের কোনো প্রশ্ন দিবে না। বুঝতে পারছো মুহতাসিম? আচ্ছা, তো এটা হচ্ছে সামহাও আমি তাড়াহুড়ো করে বলতে গিয়ে 2 গুণ তো করতে ভুলে গেছি, তো এটা সে 2 গুণ করে দিবে সবাই। ঠিক আছে, তাহলে এটা আসলে আসবে হলো তোমার 4x+4। ওকে, এখানে +4 আসবে, যেটা আসলে 36 থাকে আমার। ঠিক আছে, তো এই 4টাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি 4x = 36-4, যেটা আসলে 32। ঠিক আছে, তো x সমান সমান হচ্ছে 32 আর 4। ওকে, তো এটা হবে তখন আমার কত? 8। বুঝা গেছে? তো এইভাবে তোমরা এগুলো করবা। ক্লাস 6 এর হচ্ছে চ্যাপ্টার 4 এবং 5 থাকছে তোমাদের সিলেবাস, এবং 7 এর হচ্ছে চ্যাপ্টার 4 এবং 7.1 থাকতেছে। ওকে, বুঝা গেছে? তো আজকে আমরা এই পর্যন্তই শেষ করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা, প্রিপারেশন ঠিকঠাক ভাবে নিবা। আর কোশ্চেন অবশ্যই কিন্তু কঠিন হবে, এটা মাথায় রাখবা, এই মাথায় রেখে এটা পড়বা। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম স্যার। আসসালাম, আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম।